আমার মৃত্যু এসে গেলেও তোর হাত ধরে মরব। পারলে এরপর ছাড়িয়ে নিস নিজেকে আমার থেকে, এর আগে না। খুব ভোরে উঠে নন্দিতা লাগেজ গুছিয়ে রাখলো। এরপর কিচেনে গিয়ে বেশ কয়েক রকম পদের রান্না চড়ালো। তরকারি নাড়াতে নাড়াতে হাতে হাতে সবজিও কেটে নিল। গ্যাসের দুই দিকে কড়াই চড়িয়ে ব্যস্ত হাতে লেগে পড়ল সে। কিচেনের গরমে ঘামে তেলে শরীরে হয়ে উঠল চিপচিপে। যেহেতু তুর্জয় এখনও ঘুমে, তাই রাতের পরা তুর্জয়ের ওই ঢিলেঢালা শার্টটাই এখনও তার পরনে। গরমে বেশ শান্তি দিচ্ছে এটা। সকাল সকাল রান্নাঘরে কড়া খুন্তির শব্দে ঘুম ভেঙে গেল তুর্যের। পাশ ফিরে নন্দিতাকে না পেয়ে ঘুম ঘুম চোখে বেরিয়ে এলো সে ঘর থেকে। বিরক্তি তখন তার চরমে। নন্দিতার জ্বর কমতে না কমতে বেশ রাত হয়েছিল। রাত করে ঘুমিয়েছিল বিধায় একটু বেলা পর্যন্ত ঘুমানোর কথা ভাবছিল, কিন্তু এত সকালে তেল মশলার ঝাঁঝ আর খুন্তি নাড়ার শব্দে ভেঙে যায় তার কাঁচা ঘুম। ফলে বিরক্তিমাখা চোখ মুখ নিয়ে এসে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তার চোখ মুখের বিরক্তি উবে গিয়ে সেখানে ভর করে মুগ্ধতা। গরমের তাপে মশলার তেলে নন্দিতার কমল মুখটা চকচকে করছে। পরনে হাঁটু অবধি টি শার্ট, কি যেন মোহনীয় লাগছে তাকে। তুর্জয় এগিয়ে যায় নন্দিতার পেছনে দাঁড়িয়ে চিমনি অন করে দিতে দিতে বলে, ভেবেছিলাম এসে কয়েকটা বাড়ি দেব চিমনি অন না করার জন্য। এখন দেখছি সকাল সকাল ঘুমটা ভেঙে খুব একটা মন্দ হয়নি। কানের পাশে আচমকা তুর্যের কণ্ঠস্বর শুনে খানিকটা চমকে ওঠে নন্দিতা। হাতে ধরা গরম খুন্তি আলগা হয়ে পড়ে। যেতে গেলে বাম হাতে নন্দিতার কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নেয় তুর্জয়। গরম মশলা মাখনা খুন্তিটা নিচে পড়ে যেতেই নন্দিতা দুই হাত কোমরে গুঁজে মুখোমুখি হয়ে দাঁড়ায় তুর্জয়ের। রাগী কণ্ঠে বলে, এখানে কি করছেন আপনি? দিলেন তো আমার কাজে 12টা বাজিয়ে। তুর্জয় মুচকি হেসে নন্দিতার দিকে তাকায়। অতঃপর হাত বাড়িয়ে গ্যাসের চুলো দুটো বন্ধ করে সাথে সাথে নন্দিতাকে পাজা কোলে তুলে নিয়ে বেশ উৎফুল্ল কণ্ঠে বলে, এতক্ষণ তো বাজাইনি, তবে এখন 12টা 14টা যা খুশি বাজাবো। আমার ঘুম ভাঙনের শাস্তি তো পেতেই হবে তোমাকে। নন্দিতা ঝটপট করতে করতে তুর্যের পিঠে লাগাতার কিল ঘুষি দিলেও বিশেষ পাত্তা দিল না সে। উপরন্তু নন্দিতাকে বিছানার উপর ফেলে নিজের শরীরের ভরও ছেড়ে দিল তার উপর। এরপর ব্যথাতুর শুকনো ঠোঁট দুটোতে আলতো চুমু খেয়ে মলিন কণ্ঠে বলল, একটু থাকো তো, তুমি ছাড়া আমার ঘুমতে আসে কিন্তু শান্তি আসে না। তুর্যের কেবিনে ঢুকে রুমের মধ্যে পায়চারি করতে করতে একটা কেসের ফাইল স্টাডি করছিল আনসার। এমন সময় দরজায় নক পড়ে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই তনুজাকে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে, তবে চোখ মুখে সেই ভাব প্রকাশ না করে স্বাভাবিক কণ্ঠে বলে, আরে তনুজা ম্যাডাম জি, আসুন ভেতরে। অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো তনুজা। শুধু যে ভেতরে ঢুকলো তা নয়, একটা চেয়ার টেনে বসেও পড়ল। পরনে তার সাদা রঙের শাড়ি, হাতে ব্ল্যাক অ্যাপ্রন। ম্যাডামের পায়ের ধুলো আজ আমাদের এখানে, আমাদের সৌভাগ্য বলতে হয়। তনুজা হাসে। ঠোঁট বাঁকানো সেই হাসির অর্থ আনসার জানে না। তনুজা তার প্রশংসা শুনে বেশ উৎফুল্ল হচ্ছে ভেবে তাকে আরও খানিকটা তাড়িয়ে ধরতে সে আবারও বলে, অল্প কিছুদিনের মধ্যে হাইকোর্টের লয়ার হয়ে আপনি যে নামখ্যাতি অর্জন করেছেন আজ পর্যন্ত কোনো মেয়ে পারেনি। শুধু মেয়ে কেন, তেমন কোনো ছেলেও পারেনি বোধহয়। চাইলে আপনিও পারতেন, তবে অন্যের পিছনে কলকাঠি নাড়া থেকে ফুরসত পেলে তো। তনুজার কথায় হকচকায় আনসার আমতা আমতা করে বলে, আপনি কি বলছেন ম্যাডাম? আমার মতো সামান্য মানুষ আবার কার পেছনের কলকাঠি নাড়বে? তনুজা আবারও হাসে আগের ভঙ্গিতে। হাসতে হাসতেই বলে, দেখে তো মিষ্টি লাগে, কিন্তু বিষে ভরা, অনেকটা চিনির বোতলে কীটনাশকের মতো। আনসার এখনও নিশ্চিত হতে পারছে না তনুজা কোন বিষয় কথা বলছে, তাই তাকে আরও ঘাঁটাতে মুচকি হেসে বলে, ম্যাডাম আমাকে নিয়ে রিসার্চ করছেন নাকি আজকাল? যে থালায় খায় সেই থালায় ছিদ্র করা মানুষদের কথা শুনেছিলাম, কিন্তু এখন তো চোখের সামনে দেখছি। তারপর বলুন, অ্যাডভোকেট তুজ্জোর আহসানের এত বড় শত্রুকে স্যার কি চেনে? বিবাহিত পুরুষের আশেপাশে বেশি ঘুরঘুর করা মেয়েদেরকে কি বলে জানেন তো ম্যাডাম? তনুজা চট করে মুখ তুলে তাকায়। মুহূর্তকালের মধ্যেই অগ্নিচোখ নিক্ষেপ করে আনসারের ওপর। আনসার মৃদু হাসে। হাসতে হাসতেই বলে, চলার পথে এমন অনেক কাঁচা পাকা গর্ত খুঁজে পাবেন, এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে নেই, না হলে দেখা যাবে কোনো এক গর্তে আপনি নিজেই পড়ে গেলেন চট করে। তার চেয়ে বরং পাশ কাটিয়ে এগিয়ে যান, বেটার অপশন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন?
ফাঁকা কলসি আওয়াজ বেশি দেয়, আর আমার লাঠি বা কলসি দুটোই সাউন্ড প্রুফ, শুধু রেজাল্ট দেখায়। শেষের কথাটুকু বলার সময় আনসারের দৃষ্টি ছিল ধারালো, কণ্ঠ ছিল গাঢ়। আনসারের গা জ্বালানো হাসি দেখে মনে মনে বিরক্ত হলো তনুজা। কণ্ঠে খানিকটা জোর দিয়ে বলল, রেজাল্ট দেখানোর লোক ওকালতিতে ফলাফল দেখায়, ক্রিমিনালদের পা চেটে তাদের চামচাগিরি করে না। অবশ্য ওসব না করলে আপনার পেটে ভাত ছুটবে না তো। তনুজার তাচ্ছিল্য ভরা কণ্ঠ শুনে খানিকটা উত্তেজিত হয়ে আনসার বলল, দেখুন ম্যাডাম, অযথা সব জায়গাতে বাম হাত গলাতে যাবেন না, তাহলে এতদিনে যতটুকু সম্মান কুড়িয়েছেন সব ধুলোয় মিশে যাবে এক লোহমায়। আপনি বরং এইসব তেজ থেকে দূরে থাকুন, যতটুকু সম্মান আপনার প্রতি আছে সেটুকু থাকুক। কথাগুলো না শোনার ভান করে তনুজার চেয়ার ছেড়ে উঠে গেল। বেরিয়ে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল, কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, আমি তো আমাকে তুর্যস্বরের পাশে পাবেন, তার ঢাল হয়ে। তনুজার প্রখর দৃষ্টির আড়াল হতেই হাঁপ ছেড়ে বাঁচল আনসার। এতক্ষণ যেন নিঃশ্বাসটা কোনো মতে ভেতরে চেপে রেখেছিল সে। তার নিঃশ্বাসের শব্দেও বুঝি তনুজা ঠিক টের পেয়ে যাবে সব কিছু। সন্দেহ আরও গাঢ় হবে তার। তুর্যের সাথে সাথে নন্দিতার চোখটাও যেন কখনো লেগে গিয়েছিল। খেয়াল নেই তার। ঘড়ির দিকে তাকাতেই নন্দিতা খেয়াল করল বেলা 9টা বাজে, অথচ এখনও বেঘরে ঘুমিয়ে তুর্জয়। আজ কি কোর্টে যাবে না? ভাবনার মাঝেই তুর্জয়ের সিল্কি চুলগুলোর মাঝে আগুল চালালো সে। আগুল চালানোর মাঝে মাঝে হাতের মুঠো ভরে চুল নিয়ে আলতো করে টানও দিল কয়েকবার। তুর্জয় নড়ে চড়ে উঠে আবারও তলিয়ে যাচ্ছে গভীর ঘুমে, যা দেখে খিলখিল করে হেসে উঠল নন্দিতা। আজ যেন হাসি তার থামছেই না। ডান হাত দিয়ে তুর্জয়ের চুল নিয়ে খেলতে খেলতে তাকায় সে তুর্যের দিকে। নিষ্পাপ চেহারা নিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে সে। ডাকতে মন না চাইলেও আলতো কণ্ঠে তুর্জয়কে ডাকতে শুরু করলো নন্দিতা। ঘুম ঘুম চোখে আলতো চোখ মেলে নন্দিতার দিকে তাকাতেই আবারও তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে তুর্জয়। নন্দিতা খানিকটা তাড়া দেওয়ার ভঙ্গিতে বলে, উঠুন, কত বেলা হয়ে গেছে, কোর্টে যেতে হবে না? যেতে ইচ্ছে করছে না। একজন আইনজীবী হয়ে এমন কথা বললে চাকরি থাকবে না, তখন পেট চালাবেন কি করে? না থাকুক চাকরি, বউ থাকুক শুধু। কবি বলেছে 3 বেলা নিয়ম করে বউয়ের চুমু খেলে শরীর আর মন দুটোই সুস্থ থাকে, খিদেও কম পায়। তাড়াতাড়ি চুমু দাও তো বউ। তুর্জয় নন্দিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলে নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি করতে করতে নন্দিতা বলে ওঠে, ইস, কি সব কথাবার্তা, কোনো চুমুটুমু নেই, উঠুন জলদি। তুমি কিন্তু আমার খরচ বাড়াচ্ছ বউ। চুমু না খেলে খিদে বেশি পাবে, খিদে বেশি পেলে বাজার বেশি করতে হবে, বাজার বেশি করতে গেলে টাকা বেশি লাগবে, টাকা বেশি লাগলে টাকা কামাই করতে হবে, বেশি টাকা বেশি কামাই করতে গেলে টাকা বেশি কামাই করতে গেলে আমাকে বেশি কষ্ট করতে হবে, বেশি কষ্ট করলে তোমার শরীর খারাপ করবে, শরীর খারাপ করলে বউকে ঠিকমতো আদর করতে পারবো না, বউকে ঠিকমতো আদর করতে না পারলে বউ শুকিয়ে যাবে, বউ শুকিয়ে গেলে তাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে গেলে সে টাকা লাগবে। এই এত সব কিছু ঠিক হতে পারে একমাত্র তোমার উষ্ণ চুমুতে। নন্দিতা কপাল চাপড়ে বিরক্তি প্রকাশ করে বলল, হয়েছে হয়েছে, মুখে যেন খই ফুটেছে ওনার। আগেই ভালো ছিলেন আপনি, কথা কম বলতেন, কি সুন্দর করে আমি সাইলেন্সার ডাকতাম। আর এখন কথা শুরু হলে তো শেষই হয় না, বাপরে। তুর্জয় মুচকি হেসে নন্দিতার দিকে খানিকটা ঝুঁকে বলে, এসব বউয়ের আদরের ফল। চুমু খাওয়ার বাহানায় তার ঠোঁট থেকে মধু ঢেলে দেয় মনে হয়, তাই তো এত সুন্দর সুন্দর কথা বলি আজকাল। ইস, সব কত, আমি নাকি ওনাকে চুমু খাই? আপনাকে চুমু খাওয়ার থেকে ওই টিউব লাইটে চুমু খাওয়া ভালো। ইউ মিন হট চুমু? রাতে ফিরে তাহলে হট চুমু খাবো, রেডি থেকো বউ। বাড়ি থেকে বেশ কয়েকটা দূরে অবস্থিত একটা ফার্ম হাউসে বসে হুক্কায় টান দিচ্ছে জাওয়াত সিকদার। মাথা ভর্তি টেনশনে কপালে তার গম্ভীর ভাঁজ। হুক্কাতে টান দিয়ে মুখ গোল করে ধোঁয়া ছেড়ে নিজেকে খানিকটা রিল্যাক্স করলেন তিনি। অতঃপর সরাসরি তাকালেন সামনের দিকে। সামনে অপরাধী ভঙ্গিতে দাঁড়িয়ে তার বড় ছেলে তৈমুর সিকদার। গায়ে জড়ানো পুলিশের পোশাক, সম্ভবত ডিউটি থেকেই বেশ তোড়জোড় করে আনানো হয়েছে তাকে। আমি সত্যি জানি না বাবা, বাইরে টাইট সিকিউরিটি ভেদ করে বাড়ির ভেতর আসার সাহস হবে না কারো।
আমার মনে হচ্ছে ওই বাড়ির মধ্যেই থাকা কেউ করেছে এই কাজটা। তৈমুরের নরম কণ্ঠ শুনে যেন আরও খানিকটা হুঙ্কার দিয়ে উঠলেন জাওয়াত সিকদার। বললেন, তোমার গাফিলতির দায় এখন বাড়ির মধ্যে থাকা লোকদের ওপর চাপাতে চাইছ। বাড়ির সদস্য কেউ এই কাজ করবে না, আর স্টাফ মেম্বাররা আমাদের কতখানি বিশ্বাস্ত তোমার অজানা নয়। বিশ্বস্ত লোকও যে কখনো বেইমানি করে বসে কে বলতে পারে। ফার্ম হাউসে ঢুকতে ঢুকতে বলে উঠল নাইম। সম্পর্কে তৈমুরের চাচাতো ভাই হলেও সিকদার পরিবারের কাউকে বিশেষ পছন্দ করে না সে। তাই পরিবারের থেকে বিচ্ছিন্ন থেকে নিজের মতো করে কেরিয়ার গড়েছে সে। নিজের কঠোর পরিশ্রমে ডাক্তারিতে চান্স পেয়ে একজন সফল ক্যার্ডিও সার্জন সে। নিজের কঠোর পরিশ্রমে ডাক্তারিতে চান্স পেয়ে একজন সফল কার্ডিও সার্জন সে। জাওয়াত বাঁকা চোখে তার দিকে তাকাতে খানিকটা গা ঝাড়া ভাব করে সে বলল, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের কম বেমানি তো সিকদার করেনি। বেমানি যেখানে তাদের রক্ত মিশে, এ আর কেমন কি? নাইমকে এখানে দেখে চোখ বাঁকা করে ছোট্ট ভাই লাবিবের দিকে তাকান জাওয়াত। লাবিব সিকদার খানিকটা গম্ভীর কণ্ঠে নাইমকে বললেন, আমাদের এই বিজনেসের সাথে জড়াতে চাওনি তুমি স্বেচ্ছায়, আজ তাহলে এসব জড়াচ্ছ কেন? জড়াইনি তো, শুধু আয়না দেখলাম তোমাদের। আজ পর্যন্ত কেউ বোধহয় তোমাদের সামনে আয়না ধরেনি, না হলে নিজেদের কুচ্ছিত চেহারা দেখেই নিজেদেরই ঘৃণা হতো। নাইম! লাবিবের ধমকে ভয় পেয়ে খানিকটা থেমে যায় নাইম। অতপর খানিকটা ধীর কণ্ঠে বলে ওঠে, আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু বাস্তবতার আয়নায় নিজেকে দেখার জন্য প্রস্তুত হও। পাপ তার বাপকেও ছাড়ে না, তাই তোমায় কিছু হলে আমার মা বিধবা হবে। এইটুকু আর ক্ষণ মুহূর্তের অপেক্ষা না করে টেবিলের ওপর রাখা গাড়ির চাবিটা হাতে উঠিয়ে নিয়ে লাবিবের দিকে দৃষ্টি মেলে বলে, এইটা শিকারদের টাকায় কেনা নয়, ভুলে যেও না। ছেলের জিনিসের বাপের পূর্ণ হক থাকে, আর তুমি ভুলে যাও না ছোট থেকে খেয়ে পড়ে এই তাগড়া যুবকে পরিণত হয়েছ এই সিকদারের পয়সায়। এটা শিকদারদের টাকায় কেনা না, ভুলে যেও না। সেজন্য নিজের শরীরকে ঘৃণা হয় আমার, এমনকি নিজের রক্ত আর রক্তের মানুষদেরও। শেষের কথাটুকু লাবিবের চোখে চোখ রেখে বলে ফার্ম হাউস ছেড়ে বেরিয়ে গেল নাইম। নতুন একটা কেস নিয়ে সারাদিন বেশ ব্যস্ততায় দিন কাটল তুর্জয়ের। কোর্টে কয়েক দফায় শুনানির পর অবশেষে এই কেসটাও জিতল সে। যদিও এমন খুব কমই কেস আছে যেগুলো জিততে পারেনি অ্যাডভোকেট তুর্জয় আহসান, আর সেগুলোও সে নিজে থেকেই হেরেছিল। অন্যায়ের সাথে আপোষ করা তার ঠিক পোষায় না। ক্লায়েন্ট মিথ্যে বলে অপরাধী হয়েও যদি ভিকটিম সেজে তার কাজে কেস দেয়, তবে আসল তথ্য সামনে আসার পর সে নিজেই হেরে যায় সেই কেসে। একজন আইনজীবীর কাছে কোর্ট তার কাছে ভীষণ পবিত্র একটা জায়গা, যেখানে সে সত্যের জন্য লড়াই করার শপথ করেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, অপরাধীদের শাস্তি দেওয়ার, ন্যায় বিচার পাওয়ার আশায় মানুষ যে জায়গায় আসে, সে ন্যায়ের জায়গা অন্যায় কাজ করা তার দ্বারা হয় না। তাই তো অনেক সময় হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। সিকদারের কেস যখন কোর্টে ওঠে, দেশের বেশ নামকরা একজন লয়ারের সন্ধান করতে করতে তারা খোঁজ পেয়েছিল অ্যাডভোকেট তুর্জয় আহসানের। বেশ মোটা অঙ্কের টাকার অফার দিয়েও তুর্জয়কে যখন কেসটা নিতে বাধ্য করতে পারেনি, সেই মুহূর্তে থেকে তুর্জয় সিকদারকে চক্ষুশূলে পরিণত হলো তাদের। এরপর তাদের বিপরীতে তুর্জয়কে দাঁড়াতে দেখে একেবারে চরম দুশ্মনের মোড় নিল তারা। গাড়ির কাছে আসতেই আচমকা তুর্জয়ের পথ আটকে ধরে অফিসার আলোক। এতদিন পর আলোককে চোখের সামনে দেখে খানিকটা ইতস্তত বোধ করে তুর্জয়, তবুও নিজেকে স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার পথ আটকানো কি আপনার একমাত্র ফেভারিট ডিউটি, অফিসার? আলোক হাসল, বড্ড ক্ষীণ সেই হাসি, যেন এই হাসির সাথে মিশে রয়েছে অনেকটা বেদনা। মুখে সেই হাসি ধরে রেখেই বলল, আপনার রাতে ঘুম কিভাবে আসে? অ্যাডভোকেট তুর্জয় আহসান, নিজের ওয়াইফকে দেখিলে আমার ওয়াইফের কথা মনে পড়ে না? মনে পড়ে শুধু আপনার কারণে মারা গিয়েছে সে। রাতে ঘুম আসার জন্য লাগে মানসিক শান্তি, এটুকু আমি বেশ পাই, কারণ আমি জানি আমি কতটুকু সৎ আর সত্য। তাই যে যাই ভাবুক, এতে আমার রাতের ঘুমের খুব একটা সমস্যা হয় না। ইউ বাস্টেড!
তোর এই ভালো মানুষের মুখোশ আমি একদিন খুলে ফেলবো। মিথ্যা দায়ে আমার বউকে না ফাঁসালে আজ আমারও সুখের সংসার হতো। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। তুর্যে মৃদু হাসে, 2 পা পেছনে টেনে ক্লান্ত ভঙ্গিতে ফোঁস ছেড়ে বিনয়ী কণ্ঠে বলে, আমার যেটুকু প্রমাণ করা ছিল কোর্টেই করেছিলাম। সকল সাক্ষ্য প্রমাণ দেখে আইন তার রায় জানিয়েছিল। হাজতবাসের যে আত্মহত্যা তার কাছে সহজ মনে হয়েছিল বলে সে আত্মহত্যা করেছিল, নয়তো পরকীয়ার শাস্তি তো মৃত্যুদণ্ড নয়। আলোক চোখ তুলে তাকায় তুর্যের দিকে, চোখ দিয়ে তার আগুন ঝরছে যেন। অন্ধকারেও স্পষ্ট টের পাওয়া যাচ্ছে তার আক্রোশ। তার মনের ভেতরে চলতে থাকা প্রতিশোধের দাবানলে বালি চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাতে তুর্যই হাত রাখে ইন্সপেক্টর আলোকের কাঁধে, নরম কণ্ঠে বলে, 4 বছর হয়ে গেছে, এবার সত্যিটা মেনে নিন অফিসার। আপনার স্ত্রী আপনার অগোচরে বিভিন্ন পরপুরুষের সাথে অবাধ সম্পর্ক রেখে গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে একজন, যার সাথে তিনি প্রতারণা করেছেন, এমনকি মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে তার সবকিছু দখল করেছিলেন। আমি সেদিনও বিশ্বাস করিনি, আজও করব না। আমাদের দুজনের প্রেম ছিল স্টুডেন্ট লাইফ থেকে। প্রিয়া আমার সাথে প্রতারণা করতে পারে না। সব আপনার আইনি গাফলতির জন্য। আমার স্ত্রীর মৃত্যুর জন্য একমাত্র আপনি দায়ী। মিথ্যা দায় চাপিয়ে দেওয়া হয়েছিল বলেই সহ্য করতে পারেনি সে, তাই শেষ অবধি আত্মহত্যা করে ফেলল। সত্য আর বিশ্বাস সবসময় এক হয় না। আপনি সত্য দেখবেন নাকি বিশ্বাস, এটা পুরোটাই আপনার উপর অফিসার। আমি আমার ডিউটি পালন করেছি মাত্র। নিজের বক্তব্য শেষ করে আর মুহূর্তকাল অপেক্ষা না তুর্জয়। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল নিজ গন্তব্যে। খোলা বারান্দায় দাঁড়িয়ে ডান হাতে কফির কাপ আর বাম হাতে দামি ব্র্যান্ডের একটা জ্বলন্ত সিগারেটের পুড়তে পুড়তে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আচমকা আঙুলের চামড়ায় জ্বালা পোড়া করতেই ব্যথাতুর শব্দ করে হাত থেকে সিগারেটটা পুড়তে পুড়তে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আচমকা আঙুলের চামড়ায় জ্বালা পোড়া করতেই ব্যথাতুর শব্দ করে হাত থেকে সিগারেটটা ছেড়ে দেয় ধূসর। সাদা ঢিলেঢালা ডেনিম জিন্সের প্যান্ট জ্বলন্ত সিগারেটের ছাই পড়েছে ছড়িয়ে ছিটিয়ে। ডান হাতে থাকা কফির কাপটা থেকে বেশ খানিকটা কফিও পড়েছে তার পরনের সাদা টি শার্টে। এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে সেটা, তাই জ্বালা পোড়া না করলেও পছন্দের টি শার্টের লেগে যাওয়া দাগটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে কেমন যেন এক কণ্ঠে বলে উঠল, ঠিক এমন করে পছন্দের অপহরণের মধ্যে নামক দাগটা লেগে গেছে অবশেষে, কিন্তু ওঠানোর উপায় কই? লেপ্টে যাওয়া বা পন্থা কি? এতক্ষণে ধূসরের খেয়াল হলো সদ্য গোসল শেষে ধোঁয়া ওঠা কফি নিয়ে বারান্দায় এসেছিল সে। সাথে একটা সিগারেট জ্বালিয়ে সুকটান দিতে গিয়ে আচমকা তার মনে পড়ে গেল সেই মেয়েটার কথা, যাকে পাওয়ার কোনো উপায় নেই, ছেড়ে দেওয়ার পথ খুঁজে পাচ্ছে না সে, যাকে পেতে গেলে জোর দখল বড্ড সহজ, অথচ দখলদারি করে পেতে চায় না। কি জানি কেন, কিভাবে চাইলো তাকে, যাকে না পারছে রাখতে আর না পারছে ফেলতে, না পারছে সইতে আর না পারছে ভুলতে। শুধু এইটুকু বুঝতেছে যে বড্ড অন্যায় এক জিনিসে আসক্ত হয়েছে সে। একটা নেশা তাকে এমনভাবে টেনেছে, সে সব অন্যায় আবদারের ঊর্ধ্বে গিয়েও তাকে পাওয়ার উপায় খুঁজছে। তাকে চাই বলে তাই চাইছে না, বরং তাকে ছাড়া ভালো থাকা যাচ্ছে না বলেই চাইছে। একদিন এক রাতে কয়েকটা মুহূর্তের জন্য নয়, বরং কয়েকটা জনমের জন্য অধিকার চাইছে, বন্ধন চাইছে। বন্ধন থেকে পালিয়ে বেড়ানো উড়নচণ্ডী ছেলেটা বন্ধনে আবদ্ধ হতে উদ্গ্রীব অবশেষে। নিজের মাঝে এই আমূল পরিবর্তনে নিজেই অবাক ধূসর। বিগত কয়েকদিন ধরে লেট নাইট ক্লাবে মন টিকছে না তার। পিপাসাতের মতো একের পর এক ড্রিঙ্ক পান করে অবশেষে বাড়িতে ফিরে লম্বা একটা ঘুম দিচ্ছে। বিগত দিনে হওয়ায় গোল টেবিলে মিটিংয়ে সবটাই কানে এসেছে তার। জাওয়াদ তালুকদার তাকে টানতে চায় এই ব্যবসায়, কিন্তু ব্যবসার এসব জটিল আর কঠিন সমীকরণ বোঝার চেয়ে ফুর্তি করা বেড়ানোটাকে বেশি প্রাধান্য দেয় সে। তাই তো বাবার ডাক পেয়েও ফার্ম হাউসে দিয়ে উপস্থিত হয়নি সে। মূলত মনে মনে একটা ভয়ও কাজ করছিল তার। বাবার তুখোড় দৃষ্টি কাছে যদি ধরা পড়ে যায়, এই ভয়ে সে পথে পা বাড়ায়নি আর।
নাইমের বেয়াদবি আচরণের খবর পেয়ে এই প্রথম তার বেশ ভালো লাগছে। তৈমুর যে মুহূর্তে এগুলো তাকে বলেছিল তার মুখ ছিল বেজায় ভারী। বাবা তাকে অবিশ্বাস করছে, ঠিক অবিশ্বাস নয়, তার কাজে সন্তুষ্ট নন, বরং তিনি এইটুকু যেন কিছুতেই মেনে নিতে পারছে না তৈমুর। বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে এসেছে সে ছোট্ট থেকে। বাবা যদি বলে দিনে চাঁদ ওঠে, তৈমুর সেটাই মুখস্থ করে নিয়েছে। পড়াশোনা সে মন্দ ছিল না। ইঞ্জিনিয়ারিং ছেড়ে পুলিশের পোশাক গায়ে জড়ানো পুরোটাই তার বাবা জাওয়াত সিকদারের ইচ্ছেতে। ঘরে একজন পুলিশ থাকলে নাকি তার আড়ালে অনেক বেআইনি কাজ সারা যাবে। তৈমুর পুলিশের জয়েন দেওয়ার পর অবশ্য তাদের ব্যবসা বেড়েছে তত্তর করে। বিদেশি ড্রাগস লাইসেন্স ছাড়াই সাপ্লাই দিতে গিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। বেআইনি ওষুধ থেকে শুরু করে নিষিদ্ধ ড্রিঙ্ক সবই সাপ্লাই করেছে দিনের আলোতে। তাদের ব্যবসার একটা বড় অংশ কাজ করে ওষুধ নিয়ে। যেখানে সেখানে ওষুধের সাথে অল্প পরিমাণে কেমিক্যাল মিশিয়ে সিল প্যাক ওষুধের মতো করে সাপ্লাই করা হয় বাজারে। সেই ওষুধগুলো দেখতে একদম সাধারণ ওষুধের মতো। চড়া লাভ করে আসল ওষুধের পরবর্তী সেই ওষুধগুলোই কেমিস্ট থেকে সংগ্রহ করে মানুষজন। দুপুরের পর থেকে বেশ কয়েকবার শরীর ঝাঁকিয়ে বমি হয়েছে নন্দিতার। খাবার দেখলেই বমি বমি বান্ত আর বেড়ে যাচ্ছে। খাবার দেখলেই বমি বমি আন্ত তার বেড়ে যাচ্ছে যেন আরও। নন্দিতা চেয়েছিল আজই আলাদা শিফট হতে তুর্যের থেকে, তবে শরীরের পরিস্থিতি দেখে সেটা আর হলো না। বরং সারাটা দিন বেঘরে বিছানায় পড়ে রইল সে। প্রায় 15 মিনিট ধরে একধারে কলিং বেল বাজিয়ে চলছে তুর্জয়, অথচ ভেতর থেকে কারোর কোনো সাড়া শব্দ নেই। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসার উপক্রম তার। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে দরজার এক্সট্রা চাবি খুঁজতে শুরু করলো সে। চাবিটা খুব একটা প্রয়োজন পড়ে না বলে কোথায় যে রেখেছে খুঁজে পেতে বেশ বেগ পোহাতে হলো তাকে। নিঃশ্বাসটুকু আটকে দরজায় চাবি খুলে দৌড়ে নিজের ঘরের দিকে গেল তুর্জয়। নন্দিতাকে এলোমেলোভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে ভয়টা তার বেড়ে গেল আরও। কাছে এসে কপালে গলায় হাত ঠেকিয়ে জ্বর পরিমাপ করলো। শরীর ঠান্ডা নন্দিতার, অথচ বেঘরে ঘুমাচ্ছে সে। অজ্ঞান হলো কিনা বুঝতে না পেরে আলতো করে নন্দিতার মাথাটা নিজের কোলে তুলে গালে ছোট্ট ছোট্ট করে কয়েকটা চড় মারল নন্দিতার। বেশ খানিকটা সময় পর মৃদু চোখ খুলে তাকালো নন্দিতা। কয়েক ঘন্টায় চোখের নিচে কেমন কালসিটির দাগ পড়ে গেছে। দুর্বল শরীর নিয়ে ক্লান্ত কণ্ঠে শুধু সে বলল, বড্ড ক্লান্ত লাগছে, ঘুমোতে দিন। তুর্জয় থামল না। নন্দিতার চোখ বুজে ফেলতেই তাকে আবারও জাগিয়ে তুলে প্রশ্ন করল, এত অসুস্থ হলে কিভাবে? খেয়েছো কিছু? খাবার দেখলেই বমি পাচ্ছে। আমি বোধহয় বাঁচবো না আর বেশি দিন। তখন কি আপনি এইভাবে অন্য কারো যত্ন নেবেন? এত ব্যস্ত কি তাকে নিয়েও হবেন? তুর্জয় নিচু হয়। নন্দিতার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, আমাকে ধ্বংস করার একটাই মূলমন্ত্র, তুই। বিছানার উপর আতসোহা ক্রমশ হাত পা ছোড়াছুড়ি করে চলেছে নন্দিতা। তুর্জয় বাম হাতে তার কোমর আঁকড়ে রেখেছে জোর করে, ডান হাতে তার টক দই দিয়ে মাখানো ভাত। প্লেটটা বিছানার একপাশে সরিয়ে রেখে নন্দিতাকে নিজের বুকের সাথে আরও খানিকটা ঠেসে ধরল তুর্জয়। নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে তাকালো তুর্জয়ের দিকে। ভাবখানা এমন যেন তাকে জোর করে ভুলভাল কিছু খাওয়ানো হচ্ছে। নন্দিতার এমন আচরণ দেখে প্রথমে নিজেও খানিকটা ভ্যাবাচাকা খেয়েছিল তুর্জয়, কিন্তু পরবর্তীতে আর মাথা ঘামায়নি। ডেস্কে তার প্রচুর কাজ পড়ে আছে। সিকদারের কেসটা কোর্টে উঠবে কাল। ফাইলগুলো রিড করতে হবে তাকে। আপাতত নন্দিতাকে কিছু খাইয়ে ঘুম পাড়ানো তার মূল উদ্দেশ্য। জোর করে পুরো ভাতটা খাওয়ানোর শেষে বিজয়ের হাসি দিল তুর্জয়। নন্দিতা মুখ বেজার করে ধপাস করে শুয়ে পড়ল বিছানার একপাশে। তুর্জয় শব্দহীন হাসল। বিছানা থেকে নেমে যাওয়ার সময় আলতো করে কপালে চুমু দিল তার। মনে মনে বেশ খুশি হলেও মুখটা অমন করেই চোখ বুজল নন্দিতা। এলোমেলো কিচেন গোছাতে বেশ সময় লেগে গেল তুর্জয়ের। সব কাজ সেরে রুমে এসে নন্দিতার পাশে বসতেই খেয়াল করল সে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নন্দিতার ঘুমন্ত মুখের দিকে তাকাতেই আপনা আপনি ঠোঁটটা আলগা হয়ে উঠল তার। আজ প্রথমবারের মতো তুর্জয় অনুভব করল বাবা হিসেবে খুব একটা মন্দ হবে না সে।
বউয়ের মতো বাচ্চাদের ধরে বেঁধে খাওয়াবে না? যদিও সেই নরম টুকটুকে শরীরটাকে বড্ড সাবধানে আগলে রেখে যত্ন নেবে। ভাবনার মাঝেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বাবা হওয়ার অনুভূতি এমন কেন? তন মন জুড়ে কেমন যেন এক শিরশিরানি অনুভূতি খেলে গেল। হাত বাড়িয়ে নন্দিতার চুলের মাঝে বিলি কেটে দিতে দিতে করুণ কণ্ঠে তুর্জয় বলে উঠল, বাচ্চার মা আর বাচ্চা দুটোকে একসাথে সামলানোর মতো হাত দিয়ে পাঠানো হয়েছে তো আমাকে। বেশ বেলা করে ঘুম ভাঙল নন্দিতার। ঘুমের ঘোরেই বিছানার অপর পাশ হাতড়ালো সে স্বভাব সুলভ ভঙ্গিতে, কিন্তু জায়গাটা আজ খালি। তুর্জয়ের ঘুম ভেঙে গেছে বুঝতে পেরে তড়িঘড়ি চোখ মেলালো নন্দিতা। ঘড়িতে তখন 9:25। এত সকাল সকাল তুর্জয়ের বেরোনোর কথা তো নয়। আচমকা কিছু একটা মনে পড়তেই মোবাইল হাতে নিয়ে আজকের তারিখ দেখতেই চমকে উঠল সে। আজ তো সেই দিন যেদিনের জন্য এত দিন অপেক্ষা করেছে তুর্জয়। আজ শিকদারদের কেসটা কোর্টে উঠবে। আইনি মতে সওয়াল জবাব করা হবে। হবে তর্ক বিতর্ক, সত্য মিথ্যার লড়াই। চলবে কত অরাজকতার নিজেদের পাপের বোঝা ঢাকতে। পাপের সাম্রাজ্য ধ্বংস করতে চাওয়া প্রতিটা মানুষের প্রাণ নিয়েও টানাটানি হবে। দিনের শুরুটা কেমন যেন ভালো ঠেকল না নন্দিতার। কেমন এক দম বন্ধকর অনুভূতি যেন চেপে ধরেছে তার গলা। মনের মাঝে চলছে উথাল পাথাল এক ঢেউ, চলছে ঝড় ঝঞ্ঝা। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা টেবিলে রেখে দিতে গিয়ে খেয়াল করলো ধূসরের মিসড কল। সকাল থেকে 10 বার কল দিয়েছে সে। লাস্ট কলটাও কিছুক্ষণ আগে। ভয় সংখ্যা যেন বেড়ে গেল আরও খানিকটা। কাঁপা কাঁপা হাতে ধূসরকে কল করলো সে। ওপাশ থেকে কলটা রিসিভ হলো সাথে সাথেই, অথচ কোনো কথা বলল না। নন্দিতা ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল, কেন ফোন দিয়েছেন? আপনার কণ্ঠ শুনতে কোনো কাজেই আগের মুখ মিষ্টি করে গেলেই কাজটা নাকি ভালোভাবে হয়ে যান। যেভাবেই মুখ মিষ্টি করার তো অধিকার নেই, তাই ভাবলাম মিষ্টি কণ্ঠটাই শুনে ফেলি। আপনি কি জানেন আপনি কত ফালতু একটা লোক? নন্দিতা রাগী কণ্ঠের বিপরীতে খানিকটা হেসে ধূসর বলে, জানি। মা বলতো আমি নাকি পুরো বাবার মতো। তার মানে আপনি স্বীকার করছেন আপনার বাবা খারাপ? তাহলে কেন তাকে হেল্প করছেন? কেন অন্যায়ের সাথে আপোষ করছেন? ধূসর আবারও চমৎকার হাসে। হাসতে হাসতেই বলে, আমি কই স্বীকার করলাম? বলেছি মা বলতো। মায়ের ধারণা স্বীকৃতি পাওয়ার আগেই আমাদের উপর রাগ করে বোধহয় তিনি ঘুমিয়ে গেলেন মাটির নিচে। নন্দিতা খানিকটা সময় নিশ্চুপ থাকলো। ওপাশ থেকেও কোনো কথা এলো না। এতটা সময় নিজেকে খানিকটা শান্ত করে নন্দিতা নরম কণ্ঠে বলল, আপনার মা বোধহয় কখনো চাননি আপনি আপনার বাবার মতো হন। আপনার বাবার প্রতি তার যে অসন্তোষ ছিল, আপনার কথায় বেশ টের পেলাম আমি। অথচ আপনি ঠিকই বাবার মতো হলেন। আপনার মায়ের ভয় ছিল আপনাকে নিয়ে, আর সেই ভয়টাকেই সত্য করে দিলেন আপনি। আমি তো হতে চাইনি। মায়ের আসলে বাঁধা এক শৃঙ্খলার বাচ্চা ছিলাম। এতটা শৃঙ্খলায় তো তার যাওয়ার পর হলাম। একা বড় হতে কখনো যে দুনিয়ায় চারিত্রিকতার গায়ে মেখে নিলাম, টেরই পেলাম না। এরপর আর কখনো বেরিয়ে আসতেই পারলাম না। ধূসরের কণ্ঠটা করুণ শোনালো। নন্দিতা তাকে শান্ত করার ভঙ্গিতে বলে উঠল, আপনার জীবনের পুরো ঘটনা আমার জানা নেই, তবে কারো চলে যাওয়া আপনাকে বদলায়নি, বরং আপনি চেয়েছিলেন বলে বদলেছেন। এই দোষটুকু পুরোটাই আপনার। আপনাকে আমার কেন এত ভাল লাগে জানেন? আপনার কাছে এলে আমি মা গন্ধটা পাই। মায়ের শাসন বাঁধন সবটুকু কিভাবে যেন মিলে যায় আপনার সাথে। তুর্জন আহসানের আগে আমি কেন পেলাম না বলুন তো আপনাকে? নন্দিতার অস্বস্তি লাগা শুরু হলো এবার। তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিতে গেলে সাথে সাথেই হুঁশিয়ারি দিয়ে ধূসর বলে ওঠে, কাটবেন না একদম, কথা আছে। আপনার এমন অবান্তর কথা শোনার সময় কিংবা রুচি কোনোটাই আমার নেই। আবার অন্তর নয় কিছুই। এটা আমার আক্ষেপ, আমার অনুশোচনা। এসব আপনি বুঝবেন না। বুঝতে চাইও না। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আর কাউকে বোঝার প্রয়োজন বোধ করি না আমি। আর আমার ভালোবাসায় আমি যাকে ভালোবাসি তাকেই বোঝা তো আমারও প্রয়োজন, তাই না? ভালোবাসার মতো সুন্দর জিনিস আপনাদের মতো পাপিষ্ঠদের মুখে মানায় না। এতে ভালোবাসা অপবিত্রতা হারায়। এত ঘৃণা করেন আমাদের? ধূসর করুণ কণ্ঠে প্রশ্ন করলে নন্দিতা কণ্ঠে খানিকটা জোর ধরে বলল,
আপনার ধারণার চেয়েও বেশি আমার স্বামীর ক্ষতি করতে চাওয়া প্রতিটা মানুষকে আমি চরমভাবে ঘৃণা করি। ধূসর হাসলো আবারও, বলল, ইস, এমন চাঁদ কপাল নিয়ে জন্মটাই আমার হলো না কেন? কপাল কেটে আপনাকে নিয়ে নেওয়া যায় না। অবান্তর কথা শেষ হলে রাখছি। এসব অন্য মেয়েদের উপর ট্রাই করুন। ন্যূনতম রুচিবোধ বেঁচে থাকলে একজন বিবাহিত মেয়েকে এসব বলবেন না। আর ধূসর ফোঁস করে শ্বাস ছাড়ল, অতঃপর কণ্ঠটা স্বাভাবিক করার চেষ্টা করেই বলল, আপনার স্বামীকে একটু সাবধানে থাকতে বলবেন, গাড়ি ছাড়া যেন না বের হয় কোথাও। তার কিছু হলেই তো আপনি আবার ভালো থাকতেবেন না, আর আপনি ভালো না থাকলে আরো একজন। ফোন কেটে দেয় নন্দিতা। এসব কথা ভালো লাগছে না তার। তবে ধূসর যে তাদের সাবধান করার জন্য কল দিয়েছিল বুঝেছে সে। নিশ্চয়ই বেশ বড়সড় কিছু প্ল্যানিং চলছে তাদের। কিন্তু কি সেটা? বিছানা থেকে নামতে গিয়ে সাইড টেবিলের পাশে একটা চিরকুট পেল নন্দিতা। চিরকুটটা যে তুর্জয়েরই লেখা এই বিষয়ে সন্দেহ নেই কোনো কারণবশত আগে বের হতে হলে এমনই চিরকুট রেখে যায় সে তার জন্য। নন্দিতার বেশ ভালো লাগে এই ব্যাপারটা। কেমন যেন প্রেম আবেগ ঠিকরে পড়ে তার লেখা প্রতিটা শব্দে। আজকে থেকে আরো কয়েকটা দিন আমার জন্য ভীষণ আতঙ্কের, ভয়ের। ভয় আমি নিজেকে নিয়ে পাই না। যেটুকু ভয় সবটুকু তুমি। তোমাকে কাছে পাওয়ার লোভে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাই এখন। নিজের যত্ন নিও। আসছি আমি। ফিরতে লেট হবে কিন্তু চিন্তা করো না। অজু করে এসে নামাজে বসল নন্দিতা। কয়েক রাকাত নফল নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়ল সে। বুক উজাড় করে কান্নায় ঢলে নেমে এলো তার সৃষ্টিকর্তার নিকট। কাঁদল, চাইল, অভিযোগ করল। সবশেষে সবটুকু ভয় আশঙ্কা সৃষ্টিকর্তার কাছে উজাড় করে দিয়ে নিরাপত্তা চাইল আরও কত কিছু, যা চাওয়া যায় না মানুষের কাছে। সে সবটা তার কাছে চাইল। অবশেষে হিঁচকি তুলতে গিয়ে তীব্র ব্যথা টের পেল পেটে। অভিযুক্তের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ হাতে নিয়ে কোর্টরুমে প্রবেশ করল তুর্জয়। অপোনেন্ট লয়ার তার আগে থেকেই উপস্থিত সেখানে, চোখে মুখে শয়তানি হাসি। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি তার তুর্জয়ের মাঝে বিশেষ কোনো শত্রুতা না থাকলেও কোর্টরুমে তারা একে অন্যের শত্রু বনে যায়। দিব্য গাঙ্গুলি তুর্জয়ের চেয়েও বেশ সিনিয়র একজন অ্যাডভোকেট। একে অপরের বিপক্ষে কেস তারা বেশ কয়েকটা লড়েছে। পদের দিক থেকে তারা সমপদস্থ হলেও দিব্য গাঙ্গুলিকে পাতি ভাষায় পয়সাওয়ালাদের লয়ার বলা হয়। যে সে কেস লড়েন না উনি, আর যেগুলো লড়েন কয়েক লাখের ওপর চার্জ করেন। ওকালতি ধর্ম বোঝে না, না বোঝে ধনী গরিব। ওকালতি শুধু বোঝে ন্যায় অন্যায়। অথচ অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি কয়েক লাখ টাকার কাছে নিজের ওকালতি বেচে দেন। তার এই স্বভাবটাই জন্যই তুর্জয় বিশেষ পছন্দ করেন না তাকে। বিচারক হাজির হওয়ার সাথে সাথেই চঞ্চল কোর্টরুমের ভোল বদলে গেল। পিনপতন নীরবতার যার যার জায়গা দখল করে বসে পড়ল সবাই। বিপক্ষ দলের যারা এসেছেন তাদেরকে বিশেষ চেনে না তুর্জয়। তবে সবার মাঝ থেকে একটা পরিচিত মুখ চোখ পড়তেই জল শক্ত হয়ে এলো তার। এই চেহারাটাই বিষ লাগে তার। কর্দজ্য কুৎসিত একটা চেহারা। অন্যের বউয়ের দিকে নজর দেওয়া পুরুষকে কাপুরুষ বলেই গণ্য করা যায়। আর এই 2 দিনে ছোকরা তার বউয়ের উপর নজর দিয়েছে। বর্তমানে এই আইনি ঝামেলা না চললে 1 মিনিটও সময় নিত না সে এই ছেলেটার হাত পা ভেঙে বিছানায় শুইয়ে রাখতে। কিন্তু এই মুহূর্তে এই কাজ সে করতে পারছে না। এতে কেসের জটিলতা বাড়বে। সবটুকু দোষারোপ তার ওপর চাপিয়ে বেঁচে যাবে সিকদাররা। সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। তুর্জয়ের চোখে চোখ পড়তেই ধূসর ঠোঁট বাঁকিয়ে হাসল। সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল তুর্জয়। শান্ত মেজাজটা অশান্ত করতে চায় না সে কোনোভাবেই। বিচারকের অনুমতিতে শুরু হলো 2 দলের বাক বিতণ্ডিতা। তুর্জয় যেখানে সিকদারদের বিপক্ষে একের পর এক প্রমাণ পেশ করছে আদালতে, অ্যাডভোকেট দিব্য সেখানে তার কথার মারপ্যাচের মাধ্যমে সেসব প্রমাণকে মিথ্যা ও ভুয়া প্রমাণ করতে চাইছেন। দুজনের কথা কাটাকাটির মাঝে আচমকা অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বলে ওঠেন, এমনটা তো নয় যে আপনি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য সিকদারের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছেন, মিস্টার আহসান।
তুর্যই সাথে সাথে তার কথা কেটে বলে ওঠে, ব্যক্তিগত আক্রোশ থাকার জন্য যে ব্যক্তিগত আলাপ থাকতে হয়, এটা বোধহয় আমার লার্লেট ফ্রেন্ড ভুলে যাচ্ছেন। বিচারক সাহেব, বিচারক সাহেব, আমি আপনার সামনে এমন কিছু ছবি পেশ করতে চাই যেখানে স্পষ্ট যে অ্যাডভোকেট তুর্জয় আহসান ও তার পরিবারের লোকজনের সাথে পুরোপুরি মেলামেশা রয়েছে শিকদার বংশের লোকজনের। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বেশ কয়েকটা ফটোকপি বেশ করেন আদালতের সামনে, যার প্রথমটাতে রয়েছে সেদিন রাতের ছবি, যেদিন নন্দিতাকে ধূসর শিকদারের সাথে দেখেছিল ক্যাফেতে। দ্বিতীয় ছবিটা নন্দিতার বাড়ি থেকে খানিকটা দূরে অবস্থিত সুপার মার্কেটের সামনে কারোর সাথে কথা বলছে, চোখে মুখে তার ভয়ের ছাপ। তৃতীয় ছবিটা তারিখ ফ্লাইটে দরজা খুলে একজন লোকের কাছ থেকে কিছু নিচ্ছে নন্দিতা। আর চতুর্থ ছবিটা দেখে পায়ের তলা দিয়ে মাটি সরে যায় তুর্জয়ের। শিকদাররা এভাবে ট্র্যাপে ফেলতে পারে তাকে দুঃস্বপ্নেও ভাবেনি সে। চতুর্থ ছবিটা তাদের সোনারপুরের বাড়িতে একদিন রাতে একজন ভদ্রলোক এসে যে তার হাতে একটা আংটি ধরিয়ে দিয়ে গিয়েছিল, সেদিনের ছবিটা। অথচ লোকটাকে সে তাদের শুভাকাঙ্ক্ষী ভেবেছিল, আগে থেকেই বিপদ সম্পর্কে আগ্রহ করেছে ভেবে মনে মনে বেশ প্রসন্ন হয়েছিল সে ওই আগন্তুকের প্রতি, অথচ প্ল্যান ছিল অন্য কিছু। ছবিগুলো আদালতে পেশ করার পর অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি তাকান তুর্জয়ের দিকে, ঠোঁটে তার ক্ষীণ হাসি, মনে মনে অনাবিল সুখ। এই প্রথমবার তুর্জয়কে হেনস্থা করার সুযোগ পেয়েছেন তিনি। এই খুশিতে আত্মহারা হয়ে বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি আদালতকে জানাতে চাই, এখানে থাকা প্রথম ছবিতে যে দুইজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন হলেন স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক জাওয়াদ শিকদারের ছোট ছেলে ধূসর শিকদার, ও অন্যজন হলেন আমার বিশিষ্ট ফ্রেন্ড অ্যাডভোকেট তুর্জয় আহসানের স্ত্রী নন্দিতা আহসান। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে থাকা দুই লোকই শিকদারের কর্মকর্তা, এবং তৃতীয় ছবিতে তো স্বয়ং দেখা যাচ্ছে আমার লার্নেড ফ্রেন্ডকে, সেই সাথে শিকদারের সবচেয়ে পুরনো তার বিশ্বস্ত দারোয়ান আসগার জলিল। এইটুকু বলেই খানিকটা থামলেন তিনি, অতঃপর আবারও বলে উঠলেন, এসব কিছু দেখার পরেও কি আপনার মনে হয় তাদের মধ্যে ব্যক্তিগত আলাপ থাকার কিছু আছে? বিচারক সাহেব, আমরা কি তবে ধরেই নেব এই কেস পুরোটাই ভিত্তিহীন আর মিথ্যা অপবাদের উপর দাঁড়িয়ে? অবজেকশন বিচারক। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বোধ হয় বড্ড তাড়াহুড়ো আছে এই কেসটা ক্লোজ করার। সামান্য কয়েকটা ছবি আদালতের সামনে ছুড়ে দিতে, তাই তিনি সবাইকে পথভ্রষ্ট করতে চাইছেন। ছবিগুলি সত্য নাকি ভুয়া সেসব প্রমাণ করার কোনো তাড়া দেখা যায় না তার। বিচারক সাহেব, ধরুন আমি আপনাকে চিনি না, হঠাৎ করে আপনার বাড়ির কলিং বেল চেপে আপনার কাছে গিয়ে জোর করে আপনার হাতে কিছু ধরিয়ে দিয়ে চলে আসে, তার মানে কি আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপ রয়েছে? আর সেটা প্রমাণ করার জন্য আমি একটা ছবি তুলে রাখলাম ধরুন। বিচারক ভ্রু কুঁচকে তাকান তুর্জয়ের দিকে। তুর্জয় কি ঠিক বোঝানোর চেষ্টা করছে, সঠিকভাবে বোঝেননি তিনি, তাই তার প্রশ্নের জবাবে তিনি শুধু নাসূচক মাথা নাড়েন। সাথে সাথেই তুর্জয় আবার বলতে শুরু করে, এখানে ঠিক একই ঘটনা ঘটেছে, পুরোটাই পরিকল্পনা করে সাজানো গোছানো একটা নাটক, যেখানে আমাকে এবং আমার নির্দোষ স্ত্রীকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন বিচারক সাহেব, আমার বন্ধু নিজেকে যেভাবে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করছেন, আসলে তিনি তা নন। জাওয়াদ শিকদারের থেকে একটা মোটা অঙ্কের টাকা তিনি নিয়েছিলেন এই কেসটা থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তিনি সেই টাকা সম্পূর্ণ হজম করে আরও বড় অঙ্কের টাকা দাবি করেন। আমার ক্লায়েন্ট সেটা দিতে অস্বীকার করায় অ্যাডভোকেট তুর্জয় আহসান তাকে বরবাদ করে নেওয়ার হুমকি দেয়। অবজেকশন বিচারক সাহেব, জাওয়াদ শিকদার যদি একেবারে নির্দোষ হন, তাহলে তিনি কেন আমাকে টাকা দিতে যাবেন কেসটা বন্ধ করে দেওয়ার জন্য? এসব করার তো কোনো দরকারই ছিল না। তবে তার আদালত যে মন করে গল্প বলার জায়গা নয়, এটা বোধ আমার বিপক্ষীয় বন্ধু ভুলে যাচ্ছেন। আদালত প্রমাণ চায়। অবজেকশন সাস্টেন্ড। আপনি প্রমাণ ছাড়া কাউকে এভাবে দোষারোপ করতে পারেন না। আপনার কাছে প্রমাণ থাকলে সেটা আদালতে পেশ করুন। জি বিচারক সাহেব, আমার কাছে রয়েছে অ্যাডভোকেট তুর্জয় আহসানের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে স্পষ্ট তাদের লেনদেনের অঙ্ক। চমকে উঠে তুর্জয় তাকালো অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির দিকে। তার ব্যাংকে স্টেটমেন্ট বিপক্ষ দলের উকিলের কাছে গেল কিভাবে, আর সেখানে শিকদারের সাথে তার লেনদেনের বিষয়টা এলো না কিভাবে?
ভাবনার মাঝেই বিচারক তুর্জয়কে উদ্দেশ্য করে বলে ওঠেন, এই সম্পর্কে আপনার কিছু বলার আছে নিজের পক্ষে? আমার জানা মতে এমন কোনো লেনদেন হয়নি তাদের সাথে আমার। হতে পারে এই স্টেটমেন্টে পুরোটাই ভুয়া, সাজানো। আমি আদালতের কাছে কিছুটা সময় চাইছি সকল তথ্য প্রমাণ পেশ করার জন্য। তুর্জয়ের অনুরোধ মেনে নিয়ে বিচারক আজকের মতো এখানেই শেষ করলেন আদালতের শুনানি। পরবর্তী ডেট দেওয়া হলো 3 দিন পর। কোর্টরুম থেকে বেরিয়ে আনসারের দিকে আর চোখে তাকালেন তিনি। পুরোটা সময় তার টিকিটা অবধি খুঁজে পাওয়া যায়নি, অথচ কোর্টের সময় শেষ হতেই এসে হাজির হয়েছে সে। তার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গোলযোগের বিষয় একমাত্র সন্দেহভাজন ব্যক্তি আনসার। তবে প্রমাণ হাতে না পেয়ে তার মনোভাব প্রমাণ করল না সে, বরং কেস নিয়ে তার সাথে নানান আলাপচারিতা করতে করতে বেরিয়ে এলো বাইরে। দুশ্চিন্তা হচ্ছে নন্দিতার। বেশ কয়েকবার কল দিয়েছিল সে তুর্জয়কে, কিন্তু একবারও রিসিভ হয়নি সেই কল, এমনকি কোনো মেসেজ পর্যন্ত দেয়নি। কোর্টের টাইম কি শেষ হয়নি এখনও? দুশ্চিন্তায় খাওয়া ঘুম ভুলে সারা ঘর পাইচারি করতে করতে মাথা ঘুরে ওঠে নন্দিতার। বিছানায় বসে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করতেই সাথে সাথে বেজে ওঠে কলিং বেল। নন্দিতা দৌড়ে দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলে তুর্জয়কে দেখা মাত্র অভিমানী কণ্ঠে বলে ওঠে, কতগুলো কল দিয়েছি আমি আপনাকে, দুশ্চিন্তা হয় না আমার নাকি? তুর্জয় ঠোঁটে বাঁকিয়ে হাসে। নন্দিতার কথায় মলিন কণ্ঠে বলে, দুশ্চিন্তা হয়তো তাদের যারা শুভচিন্তক। প্রাণঘাতী মানুষের প্রাণের ভয় করতে নেই। বাড়ি ফেরার পর থেকে একটা কথাও ঠিকমতো বলেনি তুর্জয়। নন্দিতা ছটপট করেছে কোর্টে কি হলো শোনার জন্য, অথচ পাথরের মতো মুখে কুলু এঁটে বসে আছে তুর্জয়। না একরত্তি পরিমাণ নড়ছে, না কিছু বলছে। মনে মনে ভয় হলেও তুর্জয়ের গা ঘেঁষে বসল নন্দিতা। নরম সুরে বলল, এমন কেন করছেন? তুর্জয় নিশ্চুপ তখনও। মুখে কোনো শব্দ নেই, শুধু শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের তীব্র আনাগোনার শব্দ। নন্দিতা এগিয়ে গেল আরও খানিকটা। এক হাতে তুর্জয়ের গাল ছুঁয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, বেশি খারাপ খবর? এত হোপলেস হয়ে পড়েছেন কেন? দেখবেন ভালো কিছু হবে। এতক্ষণে তড়িৎ গতিতে চোখ ঘুরিয়ে তাকালো তুর্জয়। দুজনের চোখাচোখি হতেই কেঁপে উঠল নন্দিতা। তুর্জয়ের কঠোর দৃষ্টির সামনে তাকাতে পারছে না সে, তবুও সে চোখ সরালো না। কঠোর দৃষ্টির পানে নরম চোখে তাকিয়ে রইল। তুর্জয় ঝট করে নন্দিতার হাত তার গাল থেকে সরিয়ে দিল। বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে গেল দরজা দিয়ে। হতবিহ্বল দৃষ্টিতে তুর্যের যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আচমকা দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরল নন্দিতা। পায়ে বেড়ি পড়ার মতো করে থমকে দাঁড়ালো তুর্জয়। পাথর হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। নন্দিতা এবার ঘুরে তার সামনে গেল, 2 হাত উঁচু করে তুর্যের 2 গালে রাখল। কণ্ঠ তার অবরুদ্ধ, কান্নারা দলা পাকিয়ে চেপে রেখেছে তার কণ্ঠনালী। সামান্য ঢোক তুর্যের দিকে ফ্যাল করে তাকালো, ধীর কণ্ঠে বলল, এমন কেন করছেন? কষ্ট হচ্ছে যে। তুর্যের রাগ মাত্র ছাড়ালো। আচমকা নন্দিতা 2 বাহু শক্ত করে আঁকড়ে মুখোমুখি আনলো। হিসিয়ে বলল, তুই যদি বলতিস ছুরিটা আমার বুকে চালাবি, নির্দ্বিধায় বুকটা পেতে দিতাম। কারণ চোখে চোখ রেখে দেওয়ার আঘাতে ব্যথা হয়, কিন্তু পেছন থেকে মারা ছুরিতে আত্মসম্মতে মরে যায়, ধীরে নিঃশব্দে, রক্ত শূন্য হয়ে। নন্দিতার বুকটা ছ্যাত করে উঠল। সারা শরীরে রক্ত প্রবাহ চঞ্চল হলো। অস্থিরতায় হাঁসফাঁস করতে করতে ধীর কণ্ঠে জবাব দিল, যে বুক আমার আশ্রয়স্থল, আমার নিরাপদ জমিন, সেখানে ছুরি চালানোর আগে আমার মরণ হোক। তুর্জয় ছাড়ল না তাকে, বরং আগের চেয়ে আরও শক্ত করে আঁকড়ে ধরে কাছে টেনে নিল আরও। একে অন্যের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, এতটা দূরত্ব এক নিঃশ্বাসের আছড়ে পড়ছে অন্যের মুখেতে। দূরত্বটুকু এমন। নন্দিতা ভয় পেল খানিকটা। আমতা আমতা করে বলল, আপনাকে অস্থির লাগছে বড্ড। ফ্রেশ হয়ে এলে আমরা কথা বলবো। তুর্জয় ছাড়ল না। অপরন্ত হাতের বাঁধন আরো শক্ত করে কণ্ঠ খাদে ফেলে প্রশ্ন করল, শিকারদের সাথে কি সম্পর্ক তোর? নন্দিতা শুকনো ঢোক গিলল। জবাবে দেওয়ার মতো কিচ্ছু নেই তার কাছে, তাই দৃষ্টি নত করে চুপ করে রইল। তুর্জয় তাড়া দেওয়ার ভঙ্গিতে বলল, আমি জানতে চাইছি কিছু। নন্দিতা স্তব্ধ, নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে। এতে তুর্জয় রাগের আগুনে ঘি পড়ল যেন।
এক ধাক্কায় নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের চুলগুলো 2 হাতে মুঠোতে ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, কেন আমাকে এতটা আঘাত দিলে? কেন আমাকে এভাবে অপমান করলে? কেন আমার সবচেয়ে দুর্বল জায়গা আঘাত করলে? আমাকে ধ্বংস করার আর কি কোনো উপায় ছিল না? নন্দিতা 2 হাত মুখে চেপে কেঁদে উঠল হু হু করে। জবাবে তার কাছে বলার মতো কিছু নেই। কেন সে এখনো পারছে না প্রকাশ করতে সব কিছু? কিসের এত ভয় তার? নন্দিতাকে এখনো আগের মতো নিশ্চুপ দেখে ফিকে হাসল তুর্জয়। পিছনে না ফিরে মলিন কণ্ঠে বলল, আইনের পোশাক আমার সম্মান আর স্নিগ্ধতার প্রতীক। আদালত আমার কাছে পবিত্র, ঠিক যেমন পবিত্র মসজিদের দালান। অথচ আজ সেই পবিত্রতা একদলা কালি লেপ্টে আছে। আমার সততা নিয়ে প্রশ্ন উঠেছে। তুমি আমাকে বেঈমান, কেনা বেচার পণ্য বানিয়ে দিলে আজ নন্দিতা। আমার আইন, আমার সততা আজ নিলামে উঠেছে। যে যার মতো দর তুলেছে তার। নন্দিতার ঠোঁট চেপে কাঁদছে। শব্দরা আজ তার সাথে বেইমানি করছে। একটা কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে তুর্যের কাছে। তার প্রশস্ত পিঠে মাথা রেখে জড়িয়ে ধরল পেছন থেকে। তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল তুর্জয়। মন চাইছে সব ভুলে বুকে জড়িয়ে নিতে নন্দিতাকে, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। এর চেয়ে তাকে বিষ দিয়ে মেরে ফেললেও কোনো অভিযোগ করতো না সে। আমি আপনার ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করুন। কোনো ক্রমে এইটুকু শব্দ মুখ থেকে বের হলো নন্দিতার, কিন্তু তাতে তুর্জয়ের বুকে জ্বলছে থাকা জ্বলন্ত দাবানল নিভল না, বরং সেই আগুনের লেলিহান শিখায় নন্দিতাকেও ভস্ম করতে বড্ড কঠোর কণ্ঠে উচ্চারিত হলো কয়েকটা শব্দ। তুর্জয় পিছনে না ফিরে একরোখা কণ্ঠে বলে উঠল, আমি আপনার মুখটাও দেখতে চাই না, দয়া করে চলে যান এখান থেকে। নন্দিতা থমকালো, চমকালো। ঘোলাটে দৃষ্টিতে তুর্যের দিকে তাকাতেই আপনা আপনি হাতের বাঁধন আলগা হয়ে এলো তার। তুর্যই তার হৃদয়ের শিকল বাঁধল। পিছু ফিরে বিধ্বস্ত নন্দিতাকে দেখার ক্ষমতা তার নেই। আবারও দুর্বল হয়ে পড়বে সে। পায়ে শব্দ তুলে তাই সেভাবেই ঢুকে পড়ল ওয়াশরুমে। ভুল করেও ফিরে চাইল না একবার বিধ্বস্ত বিষাদগ্রস্ত নন্দিতার দিকে। বেশ অনেকটা সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হলো তুর্জয়। ইচ্ছাকৃত লেট করেছে সে। নিজের আবেগ অনুভূতির মতো নিজেকেও আবদ্ধ করে রেখেছিল। খিল টেনেছিল দরজায়। এলোমেলো ভঙ্গিতে বিছানায় শটান শুয়ে পড়ে চোখ বুজে অপেক্ষা করতে লাগলো সেই নন্দিতার। অথচ সময় পেরোলো শুধু, নন্দিতা এলো না। চোখ মেলে ভ্রু কুঁচকে সে তাকালো আধো আধো খোলা দরজার দিকে। কারো চঞ্চল পায়ের প্রতি শোনা যাচ্ছে না। সবকিছু নীরব নিস্তব্ধ। দরজার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকাতেই সাইড টেবিলের ওপর একটা রং বেরঙের একটা কাগজ চোখে পড়তেই ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো তুর্জয়। কাগজে ভাঁজ খুলতেই চোখ পড়ল ঝরঝরে হাতে লেখা কয়েকটা লাইন। প্রিয়তম আমার, যাকে আঘাত করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না, তাকে ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত আমি। খুনের আসামিকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়, অথচ আমার কপালে এলো বিচারকের কঠিন বিচার। তুমি জানো না, তোমার প্রতিটা যন্ত্রণার পাহারাদার ছিলাম আমি। তুফান এলে নিজের বুক পেতে দিয়েছি যাতে তুমি না ভাঙো, না কাঁপো, না দগ্ধ হও। প্রিয়তম আমার, তোমার চিন্তাগ্রস্ত বিষণ্ণতা আমার কাছে ছিল যুদ্ধ ঘণ্টা। যে আমি প্রাণঘাতী যুদ্ধে নেমেছি শুধু তোমায় রক্ষা করতে, আজ সেই আমাকেই তুমি অভিযুক্ত করছো তোমাকে ধ্বংস করার, সবকিছু শেষ করে দেওয়ার অভিযোগে। যার অস্তিত্বই ছিল তোমাকে আগলে রাখার জন্য, সে নাকি তোমার সবটুকু শেষ করে দিয়েছে। তোমার চোখে অশ্রুকে নিজের ব্যথা ভেবে বুকে চাপে দে তোমার চোখে অশ্রুকে নিজের ব্যথা ভেবে বুকে চেপে দেয়া সেই আমি এক তোমার চোখের বিষাদের কারণ। আমার এই মুখ তোমাকে না হয় আর নাই বা দেখালাম, যদি কখনো নিজেকে প্রমাণ করার সুযোগ পাই, সেই না হয় আবার মুখোমুখি দাঁড়াবো আমরা। ততদিন নীরব এই দূরত্ব সঙ্গী হয়ে থাকুক আমাদের। চিঠিটা শেষ করে তুর্জয় টের পেল তার গলা কাঁপছে, বুক ধড়পড় করছে শূন্যতার হাহাকারে। চোখ বেয়ে নোনা জল গড়িয়েছে সেই কখন, টেরই পায়নি। বুকের মাঝে দেবে থাকা নিঃশ্বাসটুকু মুক্ত করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। চারপাশের বাতাসের অক্সিজেনের কমতি। বুকে অশান্তি নিয়ে দৌড় দিল সে ঘরের বাইরে। গোছানো পরিপাটি ডাইনিং টেবিলের ওপর সাজানো খাবার। সদ্য গরম করা খাবারের গন্ধে মোমো করছে ডাইনিং এরিয়া। অথচ সেখানে বিরাজমান নীরবতা চপলতার সাথে জানান দিচ্ছে সে নেই।
সে চলে গেছে, তোমার চঞ্চলা বিদায় নিয়েছে। এই সংসার এখন তোমার একার। এই রাজ্যের সাম্রাজ্যী অভিমান বুকে চেপে রাজ্যের দায়িত্ব থেকে মুক্তি নিয়েছে।